বাংলাদেশের মাটির গর্ভে বাংলা ভাষার বাস, 52তে রক্ত দিয়ে কিনেছি ইতিহাস। বাংলাদেশের মাটির গর্ভে বাংলা ভাষার বাস, 52তে রক্ত দিয়ে কিনেছি ইতিহাস। যে ইতিহাস আজ মোদের করছে উজ্জীবিত, বাংলা ভাষার বর্ণমালা সাজে সুসজ্জিত। যে ইতিহাস আজ মোদের করছে উজ্জীবিত, বাংলা ভাষার বর্ণমালা সাজে সুসজ্জিত। বাংলা আমার কথার ধরন, বাংলা আমার চলন বলন, বাংলা আমার মনের কোঠায় ঘ্রাণ সুবাসিত। বাংলা আমার মনের কোঠায় ঘ্রাণ সুবাসিত। গাছগাছালি পাখ পাখালি সাগর নদী সবার, বাংলাদেশের বাংলা ভাষায় মুগ্ধতা সব পার। গাছগাছালি পাখ পাখালি সাগর নদী সবার, বাংলাদেশের বাংলা ভাষায় মুগ্ধতা সব পার। মায়ের কোলে শুনেছি গান, বিমোহিত হয়েছে প্রাণ। মায়ের কোলে শুনেছি গান, বিমোহিত হয়েছে প্রাণ। সবুজ শ্যামল মাঠ যে আমার বাংলায় সুরভিত, বাংলা আমার মনের কোঠায় ঘ্রাণ সুবাসিত। বাংলা আমার মনের কোঠায় ঘ্রাণ সুবাসিত। বাংলাদেশের মাটির গর্ভে বাংলা ভাষার বাস, 52তে রক্ত দিয়ে কিনেছি ইতিহাস। বাংলাদেশের মাটির গর্ভে বাংলা ভাষার বাস, 52তে রক্ত দিয়ে কিনেছি ইতিহাস। মায়ের আদর বাবার সোহাগ শাসন বারণ যত, কান্না হাসি হাসি কান্না ধন্য দেশের মতো। মায়ের আদর বাবার সোহাগ শাসন বারণ যত, কান্না হাসি হাসি কান্না ধন্য দেশের মতো। প্রেম والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মহানগরী আমির, মহানগরের সম্মানিত নায়েব আমিরবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, থানা আমিরবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকে আলোচনা সভা। তো শুরুতে কোরআনে করিম থেকে তেলাওয়াত করার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا
সাদাকাল্লাহুল আযীম। সংক্ষিপ্ত করব আজকে প্রোগ্রাম। আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবেন। তো এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্যে কোতোয়ালি থানার সম্মানিত সেক্রেটারি জনাব মোস্তাক আহমদকে অনুরোধ জানাচ্ছি। আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য আলোচনা সভার সম্মানীয় সভাপতি, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরী শাখার সম্মানীয় আমির, সাবেক সংসদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয় সহ সম্মানিত নায়েব আমির বৃন্দ, সম্মানিত সঞ্চালক সহ মহানগরী নেতৃবৃন্দ এবং সমবেত ভাইরা, মহান 21শে ফেব্রুয়ারির আজকের এই আলোচনা সভা নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু দুটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত বিষয় হচ্ছে মা, মাটি, মাতৃভাষা এবং মাতৃভূমি। এই চারটি জিনিস আল্লাহ প্রদত্ত একান্ত নেয়ামত হিসেবে আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এখানে আমাদের এই বিশেষ করে এই উপমহাদেশে মাটি এবং মাতৃভূমির জন্য বারবার আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। পাশাপাশি সারা বিশ্বের দিকে যদি আমরা একটু তাকাই, মাতৃভাষার জন্য কোনো জাতি সংগ্রাম করতে হয়েছে এমন কোনো নজির আছে বলে আমার জানা নেই। কিন্তু বাংলাদেশ বা বাংলা ভাষা একমাত্র ভাষা, যে ভাষার জন্য মানুষেরা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। প্রিয় ভাইরা, এই ভাষা আন্দোলন উৎপত্তিটা হয়েছিল মুসলমান নেতৃবৃন্দদের মাধ্যমে। বিশেষ করে তমুদ্দুন মজলিস তখনকার একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। আমরা যারা এই ইতিহাস সম্পর্কে আমরা একটু মোটামুটি রিসার্চ করেছি তারা সকলেই অবগত আছে। এই তমুদ্দুন মজলিসের কাজ ছিল ইসলামী সংস্কৃতির বিকাশ। বাংলা ভাষাকে যখন সেই পাকিস্তানিরা যে 47 সালে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে বিভক্তির পর যখন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা না দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, সর্বপ্রথম এই তমুদ্দুন মজলিসের নেতৃত্বে বিশেষ করে ইসলাম প্রিয় নেতৃবৃন্দরাই এটার সাথে আন্দোলনটা সূচনা করেছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1948 সালে আমাদের শ্রদ্ধাভাজন প্রয়াত শহীদ আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেবের নেতৃত্বে ডাকসুর যেই একটি বোর্ডই ছিল তারা যুক্ত হয়েছে। পাশাপাশি আবুল কাশেম ফজলুল হক, এরপরে অলি আহাদ সহ যারা আমরা ভাষা সৈনিকদের নাম শুনেছি তারা যুক্ত হয়েছে। এখান থেকে আমি একটি মেসেজ দিতে চাই যে এই উপমহাদেশের সকল সংগ্রামে, যা দ্বিজাতি তত্ত্ব বিভক্তির ক্ষেত্রে, 52-এর ভাষা আন্দোলনের ক্ষেত্রে, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71-এর স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত ইসলামী আদর্শের দ্বারাই, ইসলামী মূল্যবোধের বিশ্বাসীরাই এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এরপরে আমরা দেখেছি দীর্ঘ এই বাংলাদেশে বিভিন্ন শাসন আমরা যখন দেখেছি, এরপরে 2024 সালে এসেছে। এখানেও যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে ইসলামী নেতৃত্বের কারণে এই 2024 সালের যে গণবিপ্লব হয়েছে, এটিও একটি ইসলামিক নেতৃত্বদের রোড মডেল হিসেবে একেবারে রোড ম্যাপ নিয়ে এই আন্দোলনটা হয়েছে। কিন্তু সমস্ত আন্দোলনগুলি আমরা দেখেছি বামপন্থীরা গ্রাস করে ফেলেছে। ভাষা আন্দোলনে আমরা যখন দেখি প্রভাত ফেরি থেকে শুরু করে এরপরে শহীদ মিনারে ফুল দেওয়া শুরু করে সব কিছু যে মুসলমানদের অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বামপন্থীরা সূক্ষ্মভাবে কাজ করে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এ পর্যায়ে এসে আমাদের এই মুসলমানদের অর্জন, ইসলামী নেতৃবৃন্দদের অর্জন যাতে ধূলিসাৎ করতে না পারে। বিশেষ করে এই 24শে গণবিপ্লবের পর আমরা দীর্ঘদিন ধরে এই ভাষা আন্দোলনের আলোচনা সভা আমরা শুনতে পারি নাই, আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করতে পারি নাই। অনলাইনে হলো 2-4 জন নিয়ে ফ্রেশ ব্রিফিং এর জন্য আমরা করেছি। আজকে সুযোগ এসেছে, আমি অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দদেরকে, যারা বুদ্ধিজীবী রয়েছেন,
ভাষা সৈনিক, ভাষা আন্দোলনের যারা ইতিহাস জানেন তাদেরকে দিয়ে যদি বর্তমান প্রজন্মকে মোটিভেশন করা হয়, আমি মনে করি 21শে ফেব্রুয়ারির এই যে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্তমান প্রজন্ম জানবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনুরোধ জানাবো বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। এখন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল হান্নান, নায়েবে আমির, চকবাজার থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানীয় সভাপতি, গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, উপস্থিত মহানগরীর নায়েবে আমিরবৃন্দ, সঞ্চালক সহ মহানগরীর নেতৃবৃন্দ, এই আন্দোলনের সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নেতৃবৃন্দ আলোচনা করবেন, আমি শুধু একটি কথাই বলে শেষ করতে চাই। আমাদের এই উপমহাদেশের আমাদের জন্ম হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের করতে করতে এক পর্যায়ে এসে আমরা তার থেকে মুক্তি পেয়েছিলাম। দেশ ভাগ হয়েছে, দুটি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান আবার পশ্চিম এবং পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে আমরা যারা বসবাস করছিলাম, পাকিস্তান রাষ্ট্রটি 6,90,00,000 জনগণ নিয়ে, পূর্ব পাকিস্তান 4,40,00,000 মানুষ নিয়ে এই দেশের যাত্রা শুরু করেছিল। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে বিভিন্নভাবে বৈষম্যের শিকারে পরিণত হয়েছিল। 47 সালে করাচিতে শিক্ষা সম্মেলন করা হয়েছিল। সেই শিক্ষা সম্মেলনেও তারা নির্ধারণ করেছিল শিক্ষার কার্যক্রম চলবে উর্দুর ভিত্তিতে। এইভাবে তারা এক পর্যায়ে ডাক টিকিট থেকে, অর্থ থেকে বাংলাকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু করেছিল। এটার জন্য বাংলাদেশের মানুষ ফুটে উঠেছিল, আমাদের মাতৃভাষা, প্রাণের ভাষা দিয়ে আমরা কথা বলবো, আমরা এই ভাষার চর্চা করব এবং এই ভাষাতে আমরা এগিয়ে যাব, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। এ ছিল পূর্ব পাকিস্তানের মানুষের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছিল। এবং এই সম্মেলনের প্রতিবাদে, তাদের সিদ্ধান্তের প্রতিবাদে 1947 সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ, বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সেখানেও তারা ক্ষান্ত হয়নি। এরপরে মানুষ আশা করেছিল জিন্না সাহেব 1948 সালে 21শে মার্চ ঢাকায় আগমন উপলক্ষে আশা করেছিল কিছু একটা তার থেকে আশ্বস্ত হতে পারবে, এই রাষ্ট্রভাষাকে, বাংলা ভাষাকে তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু সে আশা মানুষ তার পেল না জিন্না সাহেব থেকে। কিন্তু জিন্না সাহেব আরও কঠোরভাবে রাষ্ট্রভাষা উর্দু হবে, একমাত্র ভাষা হবে, সেটার উপর জোর দিয়ে তিনি ঢাকা ছাড়লেন। কিন্তু ঢাকার মানুষ, বাংলা, পূর্ব বাংলার মানুষ তাদের আন্দোলন সংগ্রাম, তাদের অধিকার আদায়ের জন্য তারা পিছপা হননি, তাদের সংগ্রাম অব্যাহত ছিল। এক পর্যায়ে জিন্না সাহেবের মৃত্যুর পর আশা করেছিল এবারই হয়তো আমরা আমাদের রাষ্ট্রভাষাকে, আমরা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে আমরা স্বীকৃতি পাবো। কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয়, সেখানেও খাজা নাজিমুদ্দিন ঢাকায় আগমন করে। নাজিমুদ্দিনের মুখ থেকেও এই মানুষ আশাহত হয়েছেন। সর্বপর্যায়ে এক পর্যায়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে 1954 সালে তারা পশ্চিম পাকিস্তানেরা বাধ্য হয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। শুধু তাই নয়, এই ভাষা বাংলা থেকে ফেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা এই ভাষাকে ইউনেস্কোতে আমরা স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমরা স্বীকৃতি লাভ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করবেন বাকুলিয়া থানার সংগ্রামী আমির জনাব সুলতান আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার সম্মানিত আজকের প্রধান মেহমান, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, নায়েবে আমির বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাষা আন্দোলন শুধু নয়, প্রত্যেকটা জাতির পৃথিবীতে
কোনো না কোনো এক ঐতিহ্য রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, পৃথিবীতে যতগুলো দেশ আছে কিংবা যতগুলো জাতির নাম আমরা জানি, সবগুলো জাতিরই কোনো না কোনো ঐতিহ্য, কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়েই ওরা ওদের জীবনযাত্রা পরিচালিত করে এবং সেগুলো নিয়েই তারা তাদের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এগিয়ে যায়। তো বাংলাদেশও সেই ঐতিহ্যের বাইরে নয়। আমাদেরও 52 ভাষা আন্দোলন কিংবা তারও আগে 47, এরপর 71, এভাবে আমাদের দেশের কিছু ঐতিহাসিক ঘটনা কিংবা কিছু ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। তো সে যাই হোক, 52 আমরা দীর্ঘদিন সেই ছোটোকাল থেকে 52কে নিয়ে, ভাষা আন্দোলন নিয়ে অনেক আলোচনা শুনেছি। তো আজকের এই আলোচনার সময় আসার পূর্বেই আমি কি বলতে হবে সেটা যখন চিন্তা করলাম, তো আমি যখন কিংবা আমার বয়স যখন 3 থেকে 4 বছর ছিল, তখন একটা মোবাইল তো দূরের কথা, টেলিফোন সেট পর্যন্ত আমি চিনতাম না। কিন্তু আজকে যখন আমরা বাসা থেকে যাই কিংবা বাসা থেকে বের হয়ে আমাদের বাচ্চাদের হাতেও, 4-5 বছরের বাচ্চার হাতেও মোবাইল থাকে এবং তারা সেখানে ইউটিউব কিংবা ফেসবুকগুলো কোনো না কোনোভাবে ঢুকে যায়। তার অর্থ হচ্ছে বর্তমান যুগ শুধু নয়, সামনে যে যুগ আসতেছে সেই যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো তারই লক্ষ্যে আমি যখন ChatGPT-তে ভাষা আন্দোলন নিয়ে ছাঁচ দিলাম, ভাষা আন্দোলনে আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা ইতিহাস আছে। আমরা সকলেই জানি আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের একটা অনবদ্য ভূমিকা আছে। কিন্তু সেই ChatGPT-তে চার্জ দিয়েই দেখলাম আমাদের সেই অনবদ্য ভূমিকা সেখানে আসে নাই। সেখানে উল্টো এসেছে জামাত ইসলামী এবং অধ্যাপক গোলাম আজম ভাষা আন্দোলনের বিরোধী ছিল। তার অর্থ হচ্ছে ফিউচারে এই যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো, আজকে 4-5 বছরের ছেলেগুলো আজ থেকে 10 বছর পরে গিয়ে যখন পড়ালেখা শুরু করবে, তখন বেশিরভাগই পড়ালেখা করবে অনলাইন কেন্দ্রিক, বেশিরভাগই পড়বে মোবাইল এবং বিভিন্ন ডিভাইসে। তারা তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেই ডেকোরেটেড করবে তাদের আইডিয়াগুলো। এবং এখনও পর্যন্ত, আজকের দিনে পর্যন্ত একটা বক্তব্য কীভাবে দিতে হয় কিংবা একটা বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলেই আমরা ChatGPT কিংবা AI টুলসগুলো সহযোগিতা নিয়ে থাকি। সেখানে 1 লাইন লিখে দিলেই আপনার 2 ঘন্টার আলোচনা 30 সেকেন্ডে রেডি করে দিচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে সেই 30 সেকেন্ডে জামাতের কিছুই নাই। সেটা যদি আমরা আনতে চাই, তাহলে ভাষা আন্দোলনের ঐতিহ্যগুলো আমরা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করার মধ্য দিয়ে আমাদের আলোচনাগুলো অনলাইনে আমাদের ছড়িয়ে দিতে হবে। যদি আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে ChatGPT-র যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম আমাদের আলোচনাগুলো ক্যাচ করবে, ধরবে। সেই গাণিতিক হিসাবে যখন আমাদের আলোচনাগুলো আসবে, আজ থেকে 10 বছর পর আমাদের প্রজন্ম যদি ভাষা আন্দোলন ও জামাত, ভাষা আন্দোলন ও চট্টগ্রাম মহানগরী এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে, তখন দেখবেন যে ভাষা আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল, আমাদের বক্তারা কি বলেছিল, সেগুলো চলে আসবে। বেশি কথা বলার দরকার নেই। আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি কোনো না কোনো ভূমিকা অনলাইনে নিতে পারি, তাহলে আগামীর প্রজন্ম আমাদেরকে গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করবেন কোতোয়ালি থানার সংগ্রামী আমির জনাব আমির হোসাইন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ভাষা আন্দোলনের ৭৩তম দিবসে আজকের সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির সাবেক MP জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন নায়েব আমির জনাব আজম ওবায়দুল্লাহ, নায়েব আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে বক্তব্য রাখবেন আমাদের সভাপতি তথা প্রধান আলোচক, বক্তব্য রাখবেন আমাদের নায়েব আমিরদ্বয় এবং আমাদের সেক্রেটারি সাহেবও বক্তব্য রাখা দরকার। আমরা তো আসলে ওই একটা কথা আছে না, যখন কোনো এক বাসায় ওই শ্বশুর বেড়াইতে আসে, কিছুক্ষণ আগে ওয়াইফ চা দিয়ে গেছে,
অথচ বাপকে তখন সালাম করছে, এরপর আবার যখন আসে দুইজনকে সালাম করতে হয়। আমাদের বিষয়টা হচ্ছে বক্তব্যের বিষয় সেরকম, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাষা আন্দোলনের আজকের এই দিবসে আমাদের সম্মানিত দায়িত্বশীল আমির, নায়েব আমির, সেক্রেটারি ওনাদের পক্ষ থেকে মূল বক্তব্য আসা দরকার। আমাদের সুলতান ভাই যে কথাটা বলছেন এটা সত্য কথা। আমিও কালকে রাত্রে একটু সার্চ দিয়ে দেখছিলাম, সেখানে নাই। যেমন আপনারা 1979 সালের নির্বাচন যদি দেখেন, সংসদ নির্বাচন, সেখানে পাবেন আমাদের এই যে আব্দুস সোবহান সাহেব এমপি, তিনি কিন্তু এমপি নির্বাচিত হয়েছিলেন, তার এমপি পদ হাইজ্যাক করা হয়েছিল, কিন্তু গুগলে এখনও তার নাম রয়ে গেছে। 8টা বাজে সোবহান সাহেবকে ঘোষণা করা হলো, 11টা বাজে আবার ঘোষণা করা হলো আব্দুল আলিমকে, কিন্তু আব্দুল আলিমের নাম গুগলে নাই। ঠিক তদ্রুপ আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা আন্দোলনের জন্য এত কিছু করলেন, স্মারকলিপি দিলেন, আহত হলেন, তার নাম নাই। অথচ ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল 1948 সালের 15ই ফেব্রুয়ারি মেজর আব্দুল গনি এবং মেজর AI হোসেন চৌধুরী। তখন থেকে শুরু হয়ে 1952 সালে যারা শহীদ হলেন, আজকের পত্রিকা যেগুলো মৌলিক পত্রিকা, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের নামও পাবেন না, একজনের নামও আজকের পত্রিকায় পাবেন না, এভাবে হাইজ্যাক করা হয়েছে। তাই সম্মানিত ভাইরা, এই ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে আজকের যে 5ই আগস্ট 2024 যে ইতিহাস আমাদের সংগঠন রচনা করার জন্য চেষ্টা করছে, ভাষা আন্দোলনের রেশ ধরে যেভাবে হাইজ্যাক করা হয়েছিল, আমি সংগঠনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যে ইতিহাসটা রচনা করার চেষ্টা করছে, আমাদের সংগঠন যেন এই ইতিহাস রচনা করে শেষ করতে পারে। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো সংক্ষিপ্ত করার কারণে আর অনেক আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, সবাইকে বক্তব্য সুযোগ দিতে পারছি না, আমি একটু দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য পেশ করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব লুৎফুর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজ ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামায়াত ইসলামীর সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক এমপি, মহানগরী আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত নায়েব আমির দয়, সম্মানিত সেক্রেটারি সহ মহানগরী কর্মপরিষদ সদস্য, থানা আমির, সেক্রেটারি সহ সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি দুইটা কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে, আমরা দিবস আসলে ইসলামের পক্ষে যারা সকলে একটু আলোচনা সভা করে এই দায় থেকে মুক্তি পেতে চায়, কোনোরকম দায়টা সারতে চায়, যার কারণে আমাদের থেকে 47 হারিয়ে গেছে। 47-এর ইতিহাস আমরা প্রতিষ্ঠিত করতে না পারার কারণে 71-এর বামপন্থীরা মাথা ছাড়া দিয়েছিল। আমরা আজকের এই সমাবেশ থেকে অনুরোধ করব, আমরা 47-এর ইতিহাস শুধু একটি আলোচনা সভায় ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই থেকে 10 মিনিটের আলোচনা শুনতে চাই না। আমরা 47-এর পূর্ণাঙ্গ ইতিহাস প্রতিদিন প্রতিক্ষণ পত্র পত্রিকায় উইকিপিডিয়ায় প্রেরণের মতো লেখা দেখতে চাই। আমরা অনলাইনে আলোচনা শুনতে চাই এবং ইউটিউবে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের ছোট্ট ছোট্ট ইতিহাস আলোচনা করে তা অনলাইনে ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। এক নম্বর কথা, 47 আমরা চর্চা করলে 71-এর যে প্যাটারটা জামাত ইসলামীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা আর যুদ্ধ করতে পারবে না। কারণ 47-এর ধারাবাহিকতায় বর্ণ সৃষ্টি হয়েছে, বর্ণের ধারাবাহিকতায় 71 সৃষ্টি হয়েছে,
71 পরবর্তী জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় 24 সৃষ্টি হয়েছে। অতএব আমরা 47-এর ইতিহাস ধারণ করতে চাই। ইতিহাস রচনা, নতুন ইতিহাস রচনা করা আমাদের জন্য দরকার। বর্ণতে প্রিন্সিপাল আবুল কাসেম আব্দুল গফুর, প্রফেসর মরহুম গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি যে অবদান রেখেছেন, এর উপর এই ভাষা দিবস হওয়ার 1 মাস আগে থেকে যদি আমরা ইউটিউবে, ফেসবুকে ছোট্ট ছোট্ট আলোচনা আমরা দিতে পারতাম, ইতিহাস পেশ করতে পারতাম, তাহলে আজকে সার্চ দিলে ওনাদের বক্তব্যগুলি ইতিহাস হিসেবে আমাদের সামনে আসতো। অতএব এইটা শুরু করার জন্য আমি অনুরোধ করব। এরপরে 71 আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। কিন্তু 71 থেকে 24-এর আগ পর্যন্ত যে নির্যাতন, নিপীড়ন, জুলুম, বঞ্চনা হয়েছে, এই ইতিহাস তুলে ধরা দরকার। এবং 24-এর ইতিহাসও হাইজ্যাক করার জন্য কয়েকদিন থেকে দেখবেন একটা গ্রুপ উঠে পেড়ে লেগেছে। এর মধ্যে অগ্রণী ভূমিকা রাখছে বামপন্থীরা। অতএব বামপন্থীদের বিপরীতে 24-এর ইতিহাসকে পরিপূর্ণভাবে রচনা করা, ধারণ করা, আলোচনা করার জন্য অনুরোধ করে সব জায়গায় চর্চা করা, লেখনী করা, বক্তব্য দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি, সাবেক কাউন্সিলর, জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ শুরার অন্যতম সদস্য, সাবেক এমপি জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন দায়িত্বশীলবৃন্দ, নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত ভাইগণ, আমরা ইতিমধ্যে অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি। এই ইনফরমেশনগুলো আমাদেরকে সবসময় আপডেট রাখতে হবে, কারণ আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি, কয়দিন পর আমরা শুনব শেখ হাসিনা নোবেল পেয়েছে শান্তির উপর। তথ্যসূত্র কি? চালাইয়া দেন। তথ্যসূত্র কি? সমস্ত ইতিহাসগুলোকে এইভাবে তারা বিকৃত করেছে। যেখানেই ইসলামপন্থীদের অবদান, সেখানেই তথ্যসূত্র এসেছে চালাইয়া দেন। প্রফেসর গোলাম আজম সাহেব রহমতুল্লাহ আলাইহির অবদান, প্রিন্সিপাল আবুল কাসেম সাহেবের অবদান, তমুদ্দুন মজলিসের অবদান ভাষা দিবস থেকে আজকে ডিলিট করে দেওয়া হচ্ছে। সালাম, রফিক, জব্বার, যারা এই জীবন দিল নিরীহ মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষার নিয়ামত দিয়েছেন, সূরা রুম 22 নম্বর আয়াত, আমরা বাসায় গিয়ে একটু চেক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। এবং তার নিদর্শনাবলীর মধ্যে আছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এর মধ্যে নিদর্শন আছে সমগ্র জ্ঞানবানদের জন্য, যারা জ্ঞানবান তাদের জন্য এখানে নিদর্শন আছে। সূরা রুম এখানে 18 নম্বর আয়াতের পর থেকে 26 নম্বর 27 নম্বর আয়াত পর্যন্ত একটু তেলাওয়াত করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তার মানবতার জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য কত রকমের নিয়ামত দিয়েছে। এখানে ভাষাকে একটি আল্লাহ নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন। সেই মাতৃভাষার উপর আঘাত এসেছে, বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে তীব্র
প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে, জীবন দিয়েছে। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো জাতিসংঘের গুরুত্বপূর্ণ জায়গায় মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আপনারা সকলেই জানেন, পৃথিবীতে স্বীকৃত গবেষণালব্ধ SIL নিউ ইয়র্ক ভিত্তিক একটি ভাষার উপর গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান SIL গবেষণা করে দেখেছে পৃথিবীতে ভাষার সংখ্যা ব্যবহার দিক থেকে 7099টি ভাষা আছে। এমনি ভাষার সংখ্যা 31,000-এর উপরে। এত ভাষা যিনি সৃষ্টি করেছেন, আমরা তার দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এই মাটামোটা পাকিস্তানিদের সাথে আমাদের মিশের সুযোগ হয়েছে কম। বিভিন্ন জায়গায় যেখানে আমি মিশেছি, তারা যে উর্দু বলে, এই উর্দু বুঝার কোনো ক্ষমতা আমাদের নাই। উর্দু ভাষার মধ্যে সিন্ধি, পাঞ্জাবি, তাদের ওখানে 100 রকমের উর্দুর মধ্যে 100 রকমের ভাষা আছে। ওরা যখন উর্দু বলে, একটা শব্দ বুঝার কোনো কুদরত নেই, অথচ আমরা উর্দু কিছুটা বুঝি, কিন্তু বুঝার কোনো সুযোগ নেই। এই নিয়ামতকে তারা অস্বীকার করে মানুষের মনের ভাষার উপর তারা আলাদাভাবে ওয়াল দেওয়ার জন্য চেষ্টা করেছে, যার পরিণতিতে তাদের উপর আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থাহীনতার সুযোগটা অন্য পক্ষ নিয়েছে গবেষণা করে। এই অন্য পক্ষ নিয়েই পাকিস্তান থেকে আজকে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নামক রাষ্ট্রটি পাকিস্তানকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের 100 টাকা পাকিস্তানে এখন 250 টাকা। এটা আমাদের কি অর্জন নয়? বাংলাদেশের এত নেগেটিভ অর্জনের মধ্যেও আমাদের যে অর্জনটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এই অর্জনটুকু আমাদের হয়েছে। এই ভাষার চর্চাকে বাড়াতে হবে, শুদ্ধভাবে ভাষা বলার জন্য বেশি বেশি করে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আমাদের ছোট ছোট ভাষাগুলোকে ধরে রাখতে হবে। এখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকেও আমি অনুরোধ করব, বাচ্চাদেরকে আঞ্চলিক ভাষা আমরা অনেকে বলতে দিই না। কেন? এটা আমার আঞ্চলিক ভাষা, তো আমার মা তো প্রথমেই এই ভাষা দিয়ে আমার সাথে কথা বলেছে। আমার বাচ্চাদেরকেও, আমাদের সন্তানদেরকেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাও শেখানোর জন্য অনুরোধ করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্ণাঢ্য আলোচনা সভায় এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শহীদি কাফেলা মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ দায়িত্বশীল সাবেক ছাত্রনেতা জনাব মাহমুদুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রবীণ পার্লামেন্টারিয়ান, সাবেক সংসদ সদস্য, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির মাজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মাজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর নায়েব আমিরদ্বয় ডক্টর আজম ওবায়দুল্লাহ মোহাম্মদ নজরুল ইসলাম, সঞ্চালক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মাজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকের এই 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের জাতির জন্য একটি চেতনাদীপ্ত দিন। আজকের এই দিনে যারা ভাষার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছেন, সেই মহান ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন ভাষা আমাদের আল্লাহর মহান নিয়ামত। আল্লাহর বলেন আর রহমান হিসেবে আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিখিয়ে দিয়েছি
কথা বলার অধিকার দিয়েছি, কিন্তু যারা আমাদের সেই কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সহ এদেশের সর্বস্তরের জনগণ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। সেই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইসলামী তাহাজিব তমদ্দুন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছিলেন। আমাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মোতাহের হোসেন, আবুল আহাদ সহ আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ সাবেক আমির জামাত ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম। এই ভাষা আন্দোলন শুরু হয় 1947 সালের 1 সেপ্টেম্বর। এই তমদ্দুন মজলিস গঠিত হয়। তমদ্দুন মজলিসের উদ্যোগেই লিফলেট, প্রচারপত্র সহ বিভিন্ন আভ্যন্তরীণ কার্যক্রমের মাধ্যমে একটা আন্ডারগ্রাউন্ড ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে সর্বপ্রথম ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ যখন ঢাকার চকবাজারে অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বে সর্বপ্রথম সেখানে মোতাহের হোসেন, আবুল আহাদ সহ অনেক তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিক বুদ্ধিজীবীরা সাথে ছিলেন। এলাকার মানুষ এই ছাত্র সমাজের উপর কি বলছে কথা না শুনে হয়েছে শুরু করে হামলা করে। ছাত্ররা বেকায়দায় পড়ে গেলেন। আমাদের মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব দাঁড়িয়ে বললেন যে আপনারা যারা বিরোধিতা করছেন ভাই আগে আমাদের কথাগুলো শুনুন। তিনি সাহসিকতার সাথে এগিয়ে গিয়ে জানানোর উদ্দেশ্যে বললেন আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষার অধিকারের জন্য আমরা কথা বলছি। আজকে ভারত উপমহাদেশে 1920 সাল থেকে এই ভাষার আন্দোলন শুরু হয়, কিন্তু তারা হিন্দি এবং হিন্দুস্তানি উর্দু হবে না হিন্দি হবে এই নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু ইতিমধ্যে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পরেই প্রথম অধিকাংশ বাংলার মানুষের ভাষা বাংলা, সেই জন্য বাংলা ভাষার দাবি উঠে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার দাবি তোলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ রাজপথে নেমে পড়ে। এর নেতৃত্বে দেন অধ্যাপক গোলাম আজম। কিন্তু আজকে দেখা যায় গোলাম আজম সাহেব এই ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। অনেক ইতিহাস আলোচনায় এসেছে। আজকে ভাষা আন্দোলন ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। প্রকৃত ইতিহাস বাদ দিয়ে গোলাম আজম সাহেবের নাম বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি বক্তব্যে বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সাথে সাথে বাংলার এই বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। বাংলার ভাষা হবে বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের ভাষা হবে বাংলা। কারণ অধিকাংশ ভাষাভাষী জনসংখ্যা তখন বাংলা ভাষাভাষী ছিলেন 52%। এই ভাষা আন্দোলনের দাবিতে এই দুটি আন্দোলন, একটি হলো 47 থেকে 48, আরেকটি হলো 21 ফেব্রুয়ারি 1952 সালে ছাত্র সমাজ যখন বিক্ষোভে ফেটে পড়ে রাজপথে নেমে আসে তখন পুলিশ ছাত্রদের উপর কাঁদানে গ্যাস, লাঠিপেটা এবং গুলি করার মাধ্যমে আমাদের এই শহীদ জব্বার, বরকত, রফিক শাহাদাত বরণ করেন। আসুন আমরা আজকের এই ভাষা আন্দোলনের ইতিহাস থেকে অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে আমরা 52 দেখি নাই, 71 দেখি নাই, কিন্তু আমরা স্বৈরাচারের বিরুদ্ধে 90 সালে দেশের ছাত্র জনগণ রাজপথে এরশাদ উৎখাত করতে দেখেছি, ঠিক কিনা? তার ওই ধারাবাহিকতায় 2024 সালে এই ফেসিবাদী খুনি হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনে পালাতে বাধ্য হলো। এই আন্দোলন আমরা দেখেছি, ঠিক কিনা ভাই? তাই আসুন আমরা যে কোনো উন্নয়নের প্রতিবাদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এখনো আজকে আমাদের মজলুম জননেতা এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয়নি। হয়তো আমাদেরকে আবার রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন আমরা আগামী দিনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগরের সংগ্রামী নায়েবে আমির জনাব নজরুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সংগ্রামী সভাপতি জনতা আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আজকে আমি প্রথমেই শুকরিয়া করছি, আজকে যারাই কথা বলেছেন প্রত্যেকেই খুব ভালো কথা বলেছেন এবং ইউনিক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মোস্তাক ভাই অন্য কোথাও ভাষা আন্দোলন হয়েছে কিনা, ভাষা আন্দোলন অনেক হয়েছে, সেই বিষয়ে মাহমুদুল্লাহ ভাইয়ের কথায় কিছুটা ইঙ্গিত এসেছে, আরও ব্রাউজ করলে পাবেন, দেশে দেশে ভাষা আন্দোলনের ইতিহাস আছে। এছাড়া অন্যান্য সবার কথা খুবই ইউনিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা ইসলামী আদর্শকে লালন করি, সেই ইসলামী আদর্শ সকল ভাষাকেই সম্মান করতে শেখায়, বিশেষভাবে মাতৃভাষাকে। ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ কোনো নবী রসুল পাঠান নাই নিজের মায়ের ভাষা ছাড়া, কারণ নিজের মায়ের ভাষায় লিয়ুবাইয়িনা লাহুম যেভাবে সুস্পষ্টভাবে বোঝা যায় অন্য কোনো ভাষা দিয়ে বোঝা যায় না। সেজন্য আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে মাতৃভাষাকে সম্মান করতে হবে। আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান করতে হবে, প্রত্যেকের মাতৃভাষাকেই সম্মান করতে হবে। সেই হিসাবে সেই সময়ের শাসক গোষ্ঠী এই সম্মানটা করতে ব্যর্থ হয়েছে, সেজন্য আন্দোলনটা হয়েছে। যেহেতু ইসলামের শিক্ষা, সেজন্য আমরা দেখতে পাই এই উপমহাদেশে আমরা যখন সেন রাজার অধীনে শাসিত হচ্ছিলাম তখন বাংলা ভাষা গুরুত্ব পায় নাই, বরং বলা হলো বাংলা চর্চা করলে তোমাদেরকে রৌরব নামক নরকে যেতে হবে, রৌরব নামক নরকে যেতে হবে যদি বাংলা চর্চা করি। তাহলে সেন বংশের শাসনে বাংলাকে এভাবে দমিয়ে দেওয়া হয়েছিল। পরে যখন 1260 সালে সেই লক্ষণ সেন পিছন থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, যেমনভাবে আজকে হাসিনা পালিয়ে গিয়েছে, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এসেই মৌলিকভাবে বাংলার চর্চাকে বাড়িয়েছেন, কারণ বাংলা ভাষা এই অঞ্চলের অনেক মানুষের ভাষা, সেজন্য এটাকে সম্মানিত করেছেন এবং চর্চা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বাংলাকে, যেহেতু ইসলামী ঐতিহ্যের ধারক এবং বাহক শব্দাবলী এখানে আছে, সেজন্য অষ্টাদশ শতাব্দীতে কলকাতাতে পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেই পোর্ট উইলিয়াম কলেজের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলার মধ্যে যত ইসলামী শব্দ আছে, যেমন আজকালকার আপনি শুনেন না, আসসালামু আলাইকুম বললো নাকি মৌলবাদী হয়, বিসমিল্লাহ বললো মৌলবাদী হয়, ইনশাআল্লাহ বললো মৌলবাদী হয়, কি আমাদের দেশে এরকম কথাবার্তা শুনেন না? সেইগুলোকে বাদ দেওয়ার জন্য সেজন্য তারা প্রমিত বাংলা চালু শুরু করে, যেখানে তারা ইসলামী তাহাজিব তমদ্দুনের বাংলা ভাষা সরিয়ে দিয়ে সেখানে যাতে সংস্কৃতি মানা হয়। তো সেই সুযোগটা পেয়েছে আমাদের এই 71 সালের পরে 53-54 বছর ধরে যারা শাসন করেছে, এই আমলে বাংলা ভাষাকে সম্পূর্ণ প্রমিত বাংলা বলে আমাদের ইসলামী তাহাজিব তমদ্দুনের শব্দগুলোকে অধিকাংশ সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদেরকে সেটা উদ্ধার করতে হবে। কাজেই এই বাক স্বাধীনতা যে পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই সহ যারা শিক্ষাবিদ আছেন ওনাদেরকে এই প্রমিত বাংলার আগ্রাসন থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে ইসলামী তাহাজিব তমদ্দুনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, সেই সময়ে এই যে অধিকার আদায়ের সংগ্রাম, সেটা নিয়ে আজকে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান রচনা করা হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তাহলে এই গান সেটার ডিক্লারেশন বা প্রক্লেমেশন বা ঘোষণাপত্র হিসেবে আমরা ধরে নিতে পারি। কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকার যে 2000 মানুষকে হত্যা করে, শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা নির্যাতনের সম্মুখীন হয়েছে এবং প্রায় 500 মানুষ চোখ হারিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এত অসংখ্য ত্যাগ কোরবানির বিনিময়ে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলো, সেই জুলাই বিপ্লবের এখনো ঘোষণাপত্র কেন নেই আমি জানতে চাই। অবিলম্বে সেই ঘোষণাপত্র আমাদেরকে দিতে হবে। আজকে আমরা জাতির মধ্যে বিভেদ দেখতেছি, সেই বিভেদের ঐক্য সৃষ্টি করতে পারে একমাত্র জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আমি মাননীয় সরকার প্রধানকে এবং সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব এটাকে 1 নম্বর গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এই যে জুলাইয়ের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম,
এটা যদি ঘোষণাপত্রের মাধ্যমে গেজেট করা না হয়, তাহলে এই স্বাধীনতার উপর যে আঘাত আমাদের লুৎফর ভাই সহ বিভিন্ন জন বলেছেন, সেই আঘাতে জর্জরিত হয়ে যাব, আমাদের ইতিহাস হারিয়ে যাবে। সেজন্য প্রথমেই আমরা দাবি করছি সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটাকে তৈরি করে এটাকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জাতিকে উপহার দেওয়া হোক। এরপরে আমরা 2 নম্বর দাবি করতে চাই, আমরা বিগত 18 বছর ধরে বাক স্বাধীনতা পাইনি। উল্টা আমরা যে কোনো 3 জন বসলে গোপন বৈঠকের ইয়েটা আমাদের ধরে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে এই সরকারের 6.5 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু আমাদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করা হোক, এবং সেটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো পারা যায়। কেন আমাদেরকে এত নিয়ম তালিকা করে করে আপনি সময় ক্ষেপণ করছেন আসিফ নজরুল সাহেব, আমরা বুঝতেছি না। আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেই ফ্যাসিবাদের সকল মিথ্যা মামলাকে প্রত্যাহারের উদ্যোগ নেন, আমাদেরকে বাক স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা দেন। আপনি আজকে উদ্বেগ প্রকাশ করেছেন, ছাত্র দল এবং ছাত্র শিবিরের দ্বন্দ্ব আমি উদ্বিগ্ন হয়েছি, কিন্তু আপনি আসল কারণটা তো বলেন নাই। ফ্যাসিবাদকে যে ইন্ডিয়ান হেজিমনিকে, ইন্ডিয়ান আধিপত্যবাদকে তলে তলে কারা লালন করছেন, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। কারা তাদের অধীনে শেল্টার পাচ্ছে সেটা চিহ্নিত করলেই এই উদ্বেগ চলে যাবে, বাংলাদেশ স্বাধীন থাকবে, এবং স্বাধীন বাংলাদেশে আমরা ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সংগ্রামী নায়েব আমির জনাব ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম মহানগরীর আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরীর সংগ্রামী আমির মুসলিম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, উপস্থিত মহানগরী নায়েব আমির, মহানগরীর সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আজকে খুব ভালো লাগছে আমাদের এই আলোচনা সভায় হল ভর্তি লোক। এখানে যারা আছেন সবাই দায়িত্বশীল, সেই কারণে এটা বলার অপেক্ষা রাখে না যে এই জাতীয় প্রোগ্রাম করার জন্য বিআইয়ের হল আর বেশি উপযোগী না। এটা বড় হল হতে হবে। আশা করি বিআইয়ের কর্তৃপক্ষ বিশাল করে কমপ্লেক্স করবেন, যেখানে কমপক্ষে 1000 খানিক লোক নিয়ে আমরা মন খুলে কথা বলতে পারবো, আমরা আয়োজন করতে পারব। আজকে অনেক সুন্দর সুন্দর কথা এসেছে, তার ভিতরে প্রথম কথাটি হচ্ছে আমরা ইতিহাস রচনা করি রক্ত দিয়ে, আর অপপ্রচার দিয়ে সেই ইতিহাসকে বিকৃত করা হয়। এই বিকৃতির যে ধারাবাহিকতা চলছে, এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এটাকে মোকাবেলা করার দায়িত্ব আমাদের। শুধু সুন্দর সুন্দর কথার মাধ্যমে এটা কখনো মোকাবেলা করা সম্ভব নয়। আমি দুটি বিষয় বলবো। একটি হচ্ছে ইতিহাস বিকৃতির বিষয়ে সরকারের কাছে দাবি জানিয়ে এই দাবি আদায় করে নিতে হবে। বাংলা ভাষার এই ঐতিহাসিক ভাষা আন্দোলন, এটির একটি প্রকৃত ইতিহাস তৈরি করে সেটি জাতির কাছে পাঠ্যভুক্ত করতে হবে। পৃথিবীর সকল জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশটি পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করে এবং সেটা সবাই একই রকম করে জানে। আমাদের মতো এক একজন এক এক ভাষায় ইতিহাস রচনা করে না। সেজন্য 52 ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আন্দোলনসমূহ, সেই আপনি 52 থেকে 47 থেকে আজকে 2024-এর আন্দোলন, এই আন্দোলনগুলোকে এক জায়গায় করে একটি টেক্সট আকারে জাতির কাছে গ্রহণযোগ্য করে এটি ছাপতে হবে এবং এটি আমাদের পাঠ্যপুস্তক
অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কথাটা প্রথমে দাবি করেছিলেন আমাদের সুলতান ভাই, আমি মনে করি একটি খুবই সুন্দর দাবি। এখন আপনারা কথায় কথায় AI, ChatGPT এবং গুগলের কাছে যাই, কিছু হলে গুগল মামারে জিজ্ঞেস করেন। কেন গুগল মামার কাছে যাই কেন আমরা? এটা যেতে আমরা বাধ্য হয়ে গেছি, যতই বলি আমরা যেতে হয়। এখন ওখানে যে যত লেখে, ওটা যেহেতু অ্যালগোরিদমের কাজ, ওখানে ওরা বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে লিখতে থাকে, ফলে ওখান থেকে বাছাই করে ট্যাক্স দেওয়া হয়। আমি অনুরোধ করব, কোনো একজন ব্যক্তি, কোনো একটা দল, সংগঠন এটা পারবে না। ব্যাপকভাবে আমাদের যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, আমরা সবাই ওই জায়গায় অংশগ্রহণ করে গুগলে সংশোধন দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আরেকটি কথা বলে আমি শুধু বিদায় নেব। সেটি হচ্ছে আমাদের বহু কষ্টে, বহু রক্তের বিনিময়ে অর্জিত এই 24-এর যে বিপ্লব হয়েছে, এটিকে নানাভাবে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। খুব ভালো লেগেছে কালকে আমাদের প্রধান বিচারপতি, তিনি খুব বলিষ্ঠভাবে বলেছেন, এটাকে কেউ কেউ অভ্যুত্থান, কেউ কেউ এটাকে একটা আন্দোলন বলতে চান, কিন্তু বিপ্লব বলতে চান না। উনি সব কিছু মিলিয়ে বলেছেন, এটা যদি বিপ্লব না হয় তাহলে পৃথিবীতে কোনোদিন কোনো বিপ্লব হয় না। সেই কারণে এটি একটি বিপ্লব। এই জন্য বিপ্লবী সরকার গঠন করার মধ্য দিয়ে উচিত ছিল এই বিপ্লবকে সংহত করা। আজকে যারা বারবার আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তারা ক্ষমতা কুক্ষিগত করে নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান। এই ফ্যাসিস্টদেরকে এখনই মোকাবেলা করতে হবে। ভাষা, দেশ এবং আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করতে হবে। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, চট্টগ্রাম মহানগরীর এবং চট্টগ্রামের জননন্দিত নেতা, মজলুম কারা নির্যাতিত নেতা, বর্ষিয়ান জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আমাদের প্রিয় সংগঠন, আমাদের প্রিয় আন্দোলন, এশিয়া উপমহাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানবতার মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত আমার অত্যন্ত বিজ্ঞ মহানগরী জামাতের নেতৃবৃন্দ, সম্মানিত আজকের আলোচনা সভায় উপস্থিত আমার সর্বস্তরের প্রিয় ভাইস, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে আমরা 18 বছর পর মহানগরী জামাত ওপেনলি আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সুযোগ পেলাম। 18টা বছর আমাদেরকে কেন আলোচনা সভা করতে দেওয়া হয় নাই? আজকে সেটা এই প্রশ্নের জবাব যারা 18 বছর ক্ষমতায় ছিলেন তারাই দেবেন। এর জবাব বাংলাদেশের 18 কোটি মানুষও জানতে চায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে যে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলাম এবং পৃথিবীর 7তম ভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃতি আন্তর্জাতিকভাবে পেয়েছে। 1952 সালের শহীদ জব্বার, বারকাত, রফিক, সালাম, আমি আলোচনা সভা এবং আমার আলোচনার প্রথমে আমি তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের মুখের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিলেন, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আমাদের শহীদদের সাথে যে গাদ্দারি করা হয়েছে সেই জবাবও 18 কোটি মানুষ একদিন নেবে। কেন? এরা মুসলিম পরিবারের সন্তান,
তাদের জন্য আপনারা প্রবাদ ফেরির মতো একটি অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার উপর আপনারা চাপিয়ে দিয়েছেন। কেন প্রবাদ ফেরি আপনারা, কেন আলপনা, কেন শহীদ মিনার? এই সংস্কৃতিগুলা কোত্থেকে এসেছে? এই সংস্কৃতিগুলা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ইসলাম বিরোধী যারা ছিল, মুসলিম চেতনা তাহাজিব তামদ্দুন বিরোধী যারা ছিল, তারাই আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এর বিরোধিতা করার জন্য এই উপমহাদেশে একটি মাত্র সংগঠন, সেটা হলো তামদ্দুন মজলিস, এরপরে হলো তৎকালীন জামাত ইসলাম আর অন্যান্য ইসলামিক দলগুলো। আমরা আজকে এত বছর হয়ে গেল, আমি সবচেয়ে খারাপ লাগে, কালকে একটা মাহফিলও বলেছি, হযরতুল উলামায়ে কেরাম আপনারা এই অপসংস্কৃতির বিরুদ্ধে জনগণকে কেন সজাগ করেন না? এই যে আমাদের মুসলমান ছেলেরা প্রবাদ ফেরিতে যাচ্ছে, এই প্রবাদ ফেরির মাধ্যমে এই সংস্কৃতিটা যে আমাদের বুকে লালন করতেছি, পালন করতেছি, এটাতে সম্পূর্ণ তৌহিদ বিরোধী, একত্ববাদ বিরোধী, ইসলাম বিরোধী, এই কথাটাকে প্রচার করতে হবে না? এই দায়িত্বটা কি শুধু আমাদের জামাত ইসলামী? এই দায়িত্বটা বাংলাদেশের তৌহিদি জনতা, শতকরা 87 জন আমরা যারা মুসলমান রয়েছি তার। প্রিয় ভাই, সুভাদ্রিক বক্তব্য নয়, আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে দোয়া করছি আমার প্রিয় নেতৃবৃন্দরা এত সুন্দর করে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে, বিশেষ করে আমাদের বাঁকুড়িয়া প্রিয় ভাই সুলতান আহমদ, আমাদের শামসুজ্জামান হেলালি ভাই সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ সবাই এত সুন্দর করে জিনিসটা তুলে ধরেছে। আমাদেরকে আসলে এখন জ্ঞানগতভাবে লড়াই করার জন্য জামাত কর্মীদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। আমরা যদি এই লড়াইয়ে জিততে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হবে। আমরা শুধুমাত্র হাওয়ার উপরে স্লোগান সর্বস্ব, আবসা আবসা ধারণার উপরে আমার মনে হয় এই দেশের ইতিহাসকে পাল্টানো সম্ভব হবে না। কেন আজকে গোলাম আজম সাহেবকে আমাদের মোহতারাম সাবেক আমিরে জামাত, আপনারা বামপন্থীরা, সেকুলার যারা, এই যে আপনারা আজকে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে বলছেন, তখন কি ছাত্রলীগ ছিল? নেতৃত্ব দিল কারা? আন্দোলনের কর্মসূচি দিল কারা? আর আপনারা নিজেরাই আজকে 53 বছর আর পাকিস্তান আমলের প্রায় 20টা বছর আপনারা এইভাবে করে মানুষকে ধোঁকা দিলেন, প্রতারণা করলেন। এই প্রতারণার বিচার জাতির সামনে তাদের করতে হবে। সম্মানিত উপস্থিত, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে আমরা কথা বলার সুযোগ পেলাম 18 বছর। এখন আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের বাঁকুড়িয়ার আমির সাহেব উৎসব সুন্দর করে আপনাদের কাছে খেদমতে পেশ করেছে। আজকে বাংলা ভাষা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদের শামসুজ্জামান হেলালি ভাই সূরা রুমের একটি আয়াত উনি তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, এটা তাফসীর অবশ্য আমার জানা নাই কতটুকু, কিন্তু আলহামদুলিল্লাহ এই কোরআন মাজিদের আয়াত, এগুলোই তো আমাদের প্রেরণা, এগুলোই তো আমাদের ঈমান। এটার মাধ্যমেই আমাদের জাতির কাছে যেতে হবে। আগামী দিনের প্রজন্ম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই স্টুডেন্টদের মাঝে আজকে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না থাকতো, তাহলে আমরা তো বাংলাদেশি মুসলমান হিসাবে আমাদের যুবকদেরকে স্কুল কলেজে পাঠাতে আমাদের তো চরম ভোগান্তি দিতে হতো। স্কুল কলেজে নামাজ থাকতো, কোরআন চর্চা থাকতো, মাও সেতু, কার্ল মার্কস, লেনিন এবং হাবি জাবি যত আছে সব আমাদের উপর, মাথার উপর চাপিয়ে দিত এই লেফটিস্ট ইসলাম বিরোধী কমিউনিস্টরা। তাই প্রিয় ভাই, সব আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি কোনো দাবি করব না, আমি শুধু এতটুকু বলবো যেটা আমাদের সম্মানিত নায়েব আমির সাহেব বলেছেন। আসলে আমরা বড় সংকটের মধ্যে পড়ে গিয়েছি। এত বড় একটা বিপ্লব, এটাকে বিপ্লব বলে স্বীকার করতে পারছি না কেন?
36শে জুলাই এত বড় একটা গণজোয়ারের মাধ্যমে ফ্যাসিস্টদেরকে উৎখাত করা হলো, এতগুলো ভাই রক্ত দিল, এরপরও আমরা এই বিষয়টাকে নিয়ে তালবাহনা শুরু করে দিয়েছি। এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। আর এই জাতীয় ঐক্য রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে। মোহতারাম আমির জামাত যেভাবে করে চলছে, আমাদের সমস্ত জামাত কর্মীদেরকে দ্বিধা, দ্বন্দ্ব, বিভক্তি সব কিছু পরিহার করে আজকে জাতীয় ঐক্যের জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিশেষে যারা অতি তাড়াতাড়ি করে ক্ষমতায় যেতে চাচ্ছে, কেন এত তাড়াহুড়ার কি আছে? 18টা বছর প্রথম আজকে আমাদের জামাত ইসলামীর ঘোষণা হল 1947 সাল নয়, 100 বছর ধরে এই যে শহীদ আব্দুল মালেক ভাইয়ের হত্যার বিচার আমরা কি পেয়েছি? মাজেদ আউয়াল পল্টন ময়দানে, শাহাদা আমি পল্টন ময়দানে ছিলাম, মাজেদ আউয়াল শাহাদাত বরণ করলো, মাজেদ আউয়াল হত্যার বিচার আমরা এখনো পর্যন্ত পাই নাই। আজকে 56 বছর স্বাধীনতার পর থেকে শুরু করে এত বড় হত্যাকাণ্ড, 40,000 নেতা কর্মীকে এই আওয়ামী লীগ, এই শেখ মুজিব হত্যা করেছে, সেটার বিচারও আজকে বাংলাদেশে হয় নাই। এগুলোর বিচার হতে হবে না। আজকে যারা নির্বাচন করে বলছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা জামাত ইসলামী স্পষ্টভাবে আগে হত্যার বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার হতে হবে। বিচার কার্য সম্পন্ন হওয়ার পর বিডিআর হত্যার মামলা বাংলাদেশের মাটিতে আগামী 4 মাসের মধ্যে এই বিচার সম্পন্ন করতে হবে। ইন্টারিয়াম গভর্নমেন্ট 57 জন আমাদের অফিসার এভাবে রক্ত দিল, তার বিচার হবে না একটিবারের জন্য। কোন নেতৃবৃন্দ এই বিডিআর হত্যার মামলার ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। কেন? আজকে আমাদেরকে এইগুলো উপলব্ধি করতে হবে। আপনারা রাজনীতি করবেন, এমপি হবেন, ক্ষমতায় যাবেন, সরকার গঠন করবেন, আর আমার বিডিআরের 56 জন অফিসারের পরিবারে তাদের কান্না কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা হতে পারে না। রাজনীতি যদি করতে চান, বিডিআর হত্যার মামলার ব্যাপারে দাবি তুলুন, শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র নির্বাচন। তাই প্রিয় ভাই আসুন, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমরা যে এত সুন্দর করে একটা আয়োজন করতে পারলাম, বিশেষ করে যে সমস্ত থানা আমির বৃন্দ সহযোগিতা করেছেন, দিনী ভাইয়েরা আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই সকালবেলায়। আজকে বন্ধের দিন, আপনাদের সবাইকে মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কষ্ট স্বীকার করে সবাই এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দরজার মুখ থেকে সামান্য নাস্তার ব্যবস্থা আছে, বের হওয়ার সময় আস্তে আস্তে বের হবেন, যাতে করে নাস্তাটা নিতে পারেন। আর আমাদের প্রোগ্রাম এখানেই শেষ।